অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের পর্যালোচনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা। এই আলোচনায় ৩৮টি পয়েন্ট নিয়ে পর্যালোচনা করে সিপিডি। এতে ৯টিতে সবুজ, ১৮টিতে হলুদ ও ১১টিতে লাল মার্কিং করেছে সিপিডি। গত বছরের অগাস্ট থেকে এই বছরের অগাস্ট সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, যেমন ব্যাংক খাতের মধ্যে অন্যতম উদ্যোগ, এবং এর ফলে আমরা দেখেছি রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে, এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। এটা একটা অন্যতম সাফল্য। কিন্তু আমরা এর পাশাপাশি এটাও জানি যে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, এবং রাজস্ব আহরণ সেটাও কিন্তু বাড়ছে না। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতারও যে কতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে অবশ্যই বৈদেশিক খাতের কথা তিনি বলেছেন। সেখানে একটা স্থিতিশীলতা এসেছে, যার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতির জায়গাটাতে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু অভ্যন্তরীণ অর্থনীতি তো বাংলাদেশের মূল শক্তি, সেই জায়গাটাতে এখনও অনেক কিছু আমাদের করার আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রবণতাগুলি ইতিবাচক, কিন্তু সেই ইতিবাচক প্রবণতাকে বিনিয়োগের চাঞ্চল্যে পরিণত করে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। এই আলোচনায় সরকারের সমালোচনার পাশাপাশি কিছু ক্ষেত্রে সাফল্যের কথা স্বীকার করেন রাজনীতিবিদরা। সরকারের ২-৪টা বিষয়ে আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু কথা বলেছেন, এটা আমাদের অ্যাকচুয়ালি ইটস এ ফায়ার ফাইটিং। আমাদের এই পিরিয়ডটা ইজ এ ফায়ার ফাইটিং। দেশের অর্থনীতি যেখানে গেছে, দেশের রাজনীতি যেখানে গেছে, সমাজ যেখানে গেছে, সো ইটস এ ফুল টাইম ফায়ার ফাইটিং ছাড়া আর কিছু না। তো ওনার এই ফায়ার ফাইটিংয়ের মধ্যে আমি মনে করি অর্থনীতিতে স্টেবিলিটি আনার জন্য কিছু কিছু জায়গায় তো নিশ্চয়ই আমরা উন্নতি দেখেছি, কিছু কিছু জায়গায় তো ভালো হয়েছে। এটার আবার কারণও আছে। কারণ হচ্ছে, আপনি যখন বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো সবাই পালিয়ে গেছে, লন্ডারিং যারা করছে তাদের দেশে তো আর নাই, আর যারা আছে তাদের কাছে টাকা পয়সা নাই, আর মানি লন্ডারিং করবে কোত্থেকে? যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে। সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকবে। অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে, এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল, আমাদের তো ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশের, এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে। ৩৬৫ দিনের কথা যেহেতু আমরা বললাম, আমাদের বিবেচনায় যে আসলে ৩৬৫ দিনে খুব সহজ কথা বললে যে প্রত্যাশা ছিল, তার মধ্যে তো একটা ছিল যে মানুষ স্বস্তি চায়। এখন সেই মানুষ মানে কোন মানুষ? আমি যদি বলি সাধারণ মানুষ, যদিও এটা ভেবে এসেছিলাম, এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে, তারাও কেউ স্বস্তিতে নাই। তাহলে এই আমরা ৩৬৫ দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই, এইটা হচ্ছে বাস্তবতা। অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যবসায়ীরা এই সরকারের আমলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির বেহাল অবস্থা তুলে ধরেন। এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য, তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না। ব্যাক টু ব্যাক না খুলতে পারার কারণে তার বিজনেস ডিসরাপশন হচ্ছে, এবং ডিসরাপশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আজকে অনেকেই বলেছেন বক্তব্যতে যে ফ্যাক্টরিগুলো কেন বন্ধ হচ্ছে। দেখেন, একটা বিষয় আমরা সবসময় উল্লেখ করি, বাংলাদেশের পোশাক শিল্প বা রপ্তানি শিল্প এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত গ্রোথ হচ্ছে, গ্রোথ ইন টার্মস অফ ভ্যালু হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এর কারণ হলো বিভিন্নমুখী। ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমইএর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০-এ নেমে এসছে। এই ৪,০০০ ফ্যাক্টরি যে বন্ধ হয়েছে, এর বিভিন্ন কারণ, তার মধ্যে এই যে পলিসি, এই পলিসি অন্যতম প্রধান কারণ। এ সময় ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গট ট্রিমেন্ডাস সাপোর্ট রেমিটেন্স সাইড থেকে এবং এক্সপোর্ট মোটামুটি ভালো ছিল। এই দুটোর সম্মিলিতভাবে আমরা যে অর্থটা পেয়েছি সেটাকে আমরা ব্যবহার করতে পেরেছি। এই 2.5 বিলিয়নের উপর এরিয়াসটাকে ক্লিয়ার করতে পেরেছি আমরা খুব দ্রুততার সাথে। প্রত্যেকটা ব্যাংকে বলে দেওয়া ছিল যে যারই অব্লিগেশন হোক না কেন, সেটা এসআলামের অব্লিগেশন হোক, সেটা এক্সিমকোর হোক, ইউ হ্যাভ টু সেটল দ্য ডলার পেমেন্ট, পুট what you call a demand loan immediately against the party and balance your books, but কোনো পেমেন্ট এরিয়া রাখা যাবে না, ডলার অব্লিগেশন আমরা রাখবো না। এবং এটা আমরা করতে পেরেছি, যে কারণে প্রত্যেকটা ফরেন করেসপন্ডেন্স ব্যাংক এখন বাংলাদেশের জন্য তাদের যে অ্যাক্সেস সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে গেছে। পলিসি দুটো ছিল, একটা পলিসি ছিল যে $1 বিক্রি করব না, এবং এখন পর্যন্ত I will say বাংলাদেশ ব্যাংক থেকে ইন সাপোর্ট অফ এক্সচেঞ্জ রেট রেজিম অগাস্টের 14 তারিখের পর থেকে $1 বিক্রি করা হয় টু সাপোর্ট এক্সচেঞ্জ রেট। তাতে কি আমাদের এক্সচেঞ্জ রেট কি কোথাও চলে গেছে? না, যায়নি। আমরা যেটা করেছি খুব প্রুডেন্টলি ব্যবহার করেছি এবং অ্যাট দ্য সেম টাইম লিবার্টাইজও করে দিয়েছি। সবগুলো যেগুলো রেস্ট্রিকশন ছিল, এখানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল ইত্যাদি ছিল, আমরা বলেছি টেক ইট আউট। We don't want to discriminate anything. Let the importers and the consumer make their choice and import it. Dollar should be dollar. এ সময় শিক্ষা খাত ও শ্রম খাত নিয়ে সরকারের সমালোচনা করেন অতিথিরা। এই দুটি খাতে সরকারের মনোযোগের অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তারা। আমরা যদি তাদেরকে একটা স্কিল ম্যান পাওয়ার হিসেবে যদি আমরা করতে পারি, যেটাকে এডুকেশনকে কোয়ালিটি এডুকেশন, এসডিজির টার্গেট, সব জায়গাতে আমরা যে কথাগুলো বলতেছি ক্লিয়ারলি আমরা সবগুলো ইন্ডিকেটর মিস করে যাচ্ছি, ইনক্লুডিং অল ন্যাশনাল ইন্ডিকেটার্স। যতগুলো প্ল্যান আছে আমাদের ন্যাশনাল প্ল্যান 8-5 থেকে ধরে যত প্ল্যান আছে সবখানে এডুকেশন সেক্টরের অল ইন্ডিকেটার্স আমরা ফেল করে যাচ্ছি। বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে এলডিসি গ্রাজুয়েশন, কিছু লেবার এবং সোশ্যাল কমপ্লায়েন্স আছে, এখানে কিন্তু কোনো প্রস্তুতি নেই। আমরা কমিশন যখন বসেছি একাডেমিয়াদের সাথে, স্কিল অথরিটির সাথে এবং কনসার্ন মিনিস্ট্রিগুলোর সাথে, আর যখন আমরা একদম ইন্ডাস্ট্রিতে দেখছি যে এদের যে সম্পৃক্ততা দরকার, যে সমন্বয় দরকার এলডিসি গ্রাজুয়েশনকে মোকাবেলা করার জন্য, সেই জনশক্তি করার জন্য, সেখানে কিন্তু প্রস্তুতির খুব অভাব। অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, যা পূরণ করার সক্ষমতা নেই সরকারের। 365 দিনে এই অবস্থার থেকে আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। গালি খাচ্ছি, আরও খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। আই ডোন্ট হ্যাভ আই ওয়ার্কার যে যা ওরা যে পিটাই দিয়ে আমার চুপচাপ হজম করতে হচ্ছে, শুনছি। বলে স্যার ওইটা আপনাকে বলছেন, কি কিছু করার নেই, লেট দেম ডু ইট। যাই হোক, আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। Because you only expected, you did not act. আপনাদের অ্যাক্ট করা উচিত। আপনারা আজকে বলছেন অমুকে বাজেট কম, why didn't you come out? সিপিডির এই আলোচনায় সরকারের সমালোচনার পাশাপাশি প্রশংসাও করেছেন সাধারণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।